নমস্কার, এখনকার প্রাইম টাইমে আমি আছি আপনাদের সাথে অমৃতার। আপনারা দেখছেন নিউজ বাংলা। এখন খবর বিস্তারিত। নেশার বিষক্রিয়ায় কেড়ে নিল এক স্কুল পড়ুয়া ছাত্রের প্রাণ। ঘটনা রাজধানী সংলগ্ন এলাকায়। মৃত ছাত্রের নাম চন্দ্রজ্যোতি ত্রিপুরা। এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনায় আটক 2 অভিযুক্ত। ধলাই জেলার ছামনু এলাকার সমিত ত্রিপুরার ছেলে চন্দ্রজ্যোতি ত্রিপুরা রাজধানীর প্রাচ্য ভারতী স্কুল সংলগ্ন এলাকায় ভাড়া বাড়িতে থেকে ভারতীয় বিদ্যাভবনে পড়াশোনা করত। একই এলাকায় ভাড়া থাকত তার অন্য এক বাল্যবন্ধু আমির আজিম সাংমা। স্কুল ছুটির দিন সকাল সকাল 2 বন্ধুকে ডেকে পাঠায় অন্য 2 স্থানীয় বন্ধু সিদ্ধার্থ দেববর্মা ও শান্তনু দেববর্মা। সবাই মিলে আমির আজিম সাংমার ভাড়া ঘরে এসে জড়ো হয়। একসময় আমির ও চন্দ্রজ্যোতিকে নেশার ট্যাবলেট সহ জোরপূর্বক নেশার ইনজেকশন পুশ করে অন্য 2 বন্ধু। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলেও আমির ও চন্দ্রজ্যোতি অজ্ঞান অবস্থায় ঘরের মধ্যেই পড়ে থাকে। পরে আমির কিছুটা সুস্থ হলেও অস্বাভাবিক অসুস্থতা বোধ করে চন্দ্রজ্যোতি ত্রিপুরা। একসময় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে সাথে সাথে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন 1 ঘন্টা বাদে চন্দ্রজ্যোতি মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে ছুটে আসে চন্দ্রজ্যোতির বাবা সমীর দেববর্মা। ছেলের মৃত্যুতে শোকাহত বাবা দোষীদের কঠোর শাস্তির দাবি জানায়। এদিকে আমির আজিম সাংমার অভিযোগ মূলে পূর্ব আগরতলা থানার পুলিশ অভিযুক্ত 2 বন্ধুকে আটক করে থানায় নিয়ে আসে। খুনের মামলা নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সারা রাজ্যে নেশা সামগ্রীতে ছেয়ে গেছে। নেশার কবলে প্রাণ গেল এক স্কুল পড়ুয়া ছাত্রের। এখনো যদি পুলিশ প্রশাসন নেশা বিরোধী অভিযানে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তবে এভাবে চন্দ্রজ্যোতির মতো আরো কত প্রাণ অকালে ঝরে পড়বে তার হিসাব কে রাখবে? পুলিশ প্রশাসন এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষই পারে এই নেশার করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে। সন্ধ্যা তখন মানে 6:30-7টা বাজে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে জীবিত একটা ছেলে শিফট করা হয়েছে। তখন অ্যাকর্ডিং টু জিবির ওসির কাছ থেকে আমরা জানার পরে হসপিটালে ভিজিট করি। এখানে তার রিলেটিভ থেকে জানতে পারি যে দলেশ্বরের 16 নম্বরে তারা ভাই-বোন থাকতো। তার নাম হচ্ছে চন্দ্রজ্যোতি ত্রিপুরা এবং প্রীতি রঞ্জনী ত্রিপুরা। এরা 2জনে বাচ্চাবাড়িতে স্কুলে এখানে থেকে থাকে এবং পড়াশোনা করে। তো তাদের সাথে আরেকটা ছেলে পাশাপাশি থাকে, মানে তার নাম হচ্ছে আমির আজিম সাংমা। বেলা 12টা নাগাদ তখন আমির আজিম সাংমা তার বন্ধুবান্ধব সহ ডাকে এবং ওই যে তোমার চন্দ্রজ্যোতি ত্রিপুরা সহ আমির আজিম সাংমার বাড়িতে যায়। যাওয়ার পরে 2টা ছেলে আসার পরে তাদেরকে বলছিল যে তারা মানে ইঞ্জেকশন দিয়েছিল এবং ট্যাবলেট খেয়েছিল। তো এটা 12টার সময় ঘটনা হয়। এরপরে সেই ঘুমিয়ে পড়ে। তো বিকাল 4টা 4:30 নাগাদ ওই যে সাংমা দেখে সেই মানে ভমিটিং টেন্ডেন্সি করছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখন গিয়ে তার দিদি পিতৃণী দেববর্মা ত্রিপুরাকে জানানোর পরে তারা হসপিটালে নিয়ে যায়। তো এখন তাদের পক্ষ থেকে আমাদের এখানে একটা অ্যাপ্লাই সাবমিট করা হয়েছে। সেই অনুসারে আমরা এখন একটা মার্ডার কেস নিয়েছি এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে আমরা জ্বালা তোলার চেষ্টা করছি এবং তার বাড়ি ঘরে রেড করে যে কন্টামিনেন্ট আর্টিকেলস যেগুলো ছিল এগুলি রিকভারি করার চেষ্টা করব। তারপরে আমরা সাংমার কাছ থেকে ডিটেলস জানার পরে ইনভেস্টিগেশন করছি। কিছু পাওয়া গেছে না, মানে বাড়িতে আমরা এখনো কোনো সিরিজ কিছু পাইনি। তো এখন কোথায় পালালো সেটা আমরা দেখে রিকভারি করার চেষ্টা করব। নেশা জাতীয় ট্যাবলেট এরকম পাওয়া গেছে না? নেশা জাতীয় ট্যাবলেট এরকম তো যে আসামি যে ছেলেটা তার কাছ থেকে আমরা তার বাড়ি চার্জ করি কিছু ট্যাবলেট এবং পোরক্সের ফাইল পেয়েছি। নামটা থেকে মেনলি হচ্ছে তার নাম হলো সিদ্ধার্থ দেববর্মা।
সিদ্ধার্থ দেববর্মা এবং শান্তনু দেববর্মা এই দুজন হইল আমির আজিম সাংমার বক্তব্য অনুসারে তারা দুজনেই এসেছিল এবং তারাই ইঞ্জেকশন পোস্ট করছিল। এটা তদন্ত সাপেক্ষের ব্যাপার। এখন আমরা পোস্টমর্টম করাবো, পোস্টমর্টমের পরিপ্রেক্ষিতে যদি কোনো কিছু রিভিল্ড হয় আমরা সেই অনুসারে প্রসিড হব। এখন যেহেতু তারা স্পেসিফিক একটা কমপ্লেন দিয়েছে সেই অনুসারে আমরা কেস রেজিস্টার করে নিয়েছি। আগরতলার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। করিমগঞ্জ রেল স্টেশনের চত্বরে ধৃত দুই বাংলাদেশি। মেঘালয়ের উমাকিয়াং সীমান্ত দিয়ে পাইপের ভেতর দিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে। বাংলাদেশিদের আটক হওয়ার পর কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। মেঘালয়ের উমাকিয়াং সীমান্ত দিয়ে পাইপের ভিতর দিয়ে বাংলাদেশের নাগরিকরা ভারতে প্রবেশ করছে অবৈধভাবে। একজন বাংলাদেশিকে ভারতের ভিতর প্রবেশ করে দিলে দালালকে দিতে হয় 3000 টাকা। করিমগঞ্জ স্টেশন চত্বরে দুইজন বাংলাদেশি নাগরিক আটক হওয়ার পর এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। ধৃত বাংলাদেশি নাগরিকের নাম রুবেল আহমেদ ও সামিম আহমেদ। ধৃতদের বাড়ি বাংলাদেশের জাকিগঞ্জে। একজনের নিকট থেকে বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণপত্র পাওয়া যায়। এছাড়া তাদের নিকট থেকে ওমান সহ অন্য রাষ্ট্রের টাকা পাওয়া যায়, যদিও টাকার পরিমাণ বেশি নয়। বাংলাদেশের নাগরিকের নিকট বিদেশি রাষ্ট্রের টাকা কিভাবে এলো তা নিয়ে চলছে পুলিশি জিজ্ঞাসাবাদ। ধৃত বাংলাদেশি নাগরিকরা জানায় তারা ভারতে কাজের সন্ধানে আসে। পাইপের ভিতর দিয়ে মেঘালয়ের উমাকিয়াং হয়ে ভারতে প্রবেশ করে তারা। তাদের দালালরা নিয়ে আসে ভারতে। ধৃতরা আরো জানায় তারা যে স্থান দিয়ে ভারতে প্রবেশ করেছে সেই সীমান্তে কাঁটাতারের বেড়া যেমন নেই তেমনি নেই বিএসএফ এর টহলদারি, ফলে ভারতে অবাধে প্রবেশ করা সম্ভব। দালাল চক্র তাদেরকে ভারতে অনুপ্রবেশ করিয়েই গা ঢাকা দেয়। ফলে অচেনা দেশে ঘুরতে ঘুরতে করিমগঞ্জ রেল স্টেশনে এসে উপস্থিত হয় তারা। সেখানে তাদেরকে আটক করে রেল পুলিশ কর্মীরা। পরে করিমগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় ধৃতদের। নাম কিদা জুড়ে খো? শামিম। কোন জায়গার বাসা? জকিগঞ্জ। আচ্ছা, তোমার? হ্যাঁ, বাসা। আর নাম? কবে আইছো ইন্ডিয়া? কালকে। ওদিকে চাই মাথা কোনদিন কবে আইছো? কালকে। কোন রাস্তা দিয়ে আইছো? হ্যাঁ, উমকিয়াং। আচ্ছা, কোন সময় আইছো? কালকে সন্ধ্যার সময়। তো বর্ডার যখন ক্রস করছো তখন মানে বিএসএফ আসিল না? আসিল না। সেখানে অন্য কেউ কিতা মানে কিভাবে আইছো? মানে কেউ সাহায্য তো করছে? দালালে। কত টাকা দিছো? কত? 3000। এমনি আইসলে কিতার লেগে? করিমগঞ্জ প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এলাকাবাসীদের একমাত্র পানীয় জলের ট্যাঙ্ক থেকে জল নিয়ে চলছে সরকারি ভবন নির্মাণের কাজ। ঘটনা কদমতলা থানাধীন বড়গোল এলাকায়, যেখানে এলাকাবাসীদের বিশুদ্ধ পানীয় জলের জন্য লম্বা লাইন দিয়ে জল সংগ্রহ করতে হয়। সেখানে এভাবে পূর্ত দপ্তরের কার্যালয় নির্মাণে বিশুদ্ধ পানীয় জল ব্যবহার করায় তীব্র ক্ষোভ দেখা দেয় স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীদের একমাত্র পানীয় জলের ট্যাঙ্ক থেকে জল নিয়ে চলছে সরকারি ভবন নির্মাণের কাজ। ঘটনা কদমতলা থানাধীন বড়গুল এলাকায়। 19 জুলাই মন্ত্রী বিজিতানাথ শিলান্যাস করেন পূর্ত দপ্তরের বড়গোল স্থিত অফিস গৃহের। 3,75,00,000 টাকা ব্যয়ে পূর্ত দপ্তরের এই কার্যালয়ের নির্মাণ কাজ চলছে জোর কদমে। কিন্তু পার্শ্ববর্তী স্থানে জলের সুব্যবস্থা না থাকায় এলাকার একমাত্র ভরসা পানীয় জলের ট্যাঙ্ক থেকে পাইপ দিয়ে জল নিয়ে নির্মাণ কাজ চলছে। যেখানে এলাকাবাসীদের বিশুদ্ধ পানীয় জলের জন্য লম্বা লাইন দিয়ে জল সংগ্রহ করতে হয়, সেখানে এভাবে পূর্ত দপ্তরের কার্যালয় নির্মাণে বিশুদ্ধ পানীয় জল ব্যবহার করায় তীব্র ক্ষোভ দেখা দেয় স্থানীয়দের মধ্যে। অবিলম্বে নির্মাণ কাজে বিশুদ্ধ পানীয় জল ব্যবহার বন্ধ করার দাবি ওঠে। সাধারণ মানুষের একমাত্র বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক থেকে নির্মাণ কাজে জল ব্যবহার করা বন্ধ হয় কিনা, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। যেদিন কারেন্ট থাকে না দিন ভাই না, তো এটা তো আমরা নিজে বুঝি কারেন্ট থাকে না দিন ভাই না। এমনি জল কোনো সময় বাসিয়াও গেছে, আর ওখন তো আমরা পয়সা দিয়ে জল নাইতে লাগে। ওখন সাপ্লাই থাকার সত্ত্বে আপনার জল পাই না? জল কম পাই, একবেলা পাই, একবেলা পাই না, আর একবেলা কম মিলে ওগুলো রয় না। আমরা কেন মানুষ বেশি কিতা লাগি কেন জল আয় না? কোন সমস্যা জানেন? এই সমস্যা আমরা জানি না, কিতা লাগি আয় না। মানে আপনারা জলের লাগে বহুত সমস্যা? আমরা বহুত সমস্যা। ও কালকে আমি পঞ্চায়েতকে মাতি আইছি, কিতাব আমরা দিকে জল পাই না দে। আপনারা কোন পঞ্চায়েত?
আমরা বরগুল পঞ্চায়েত আপনি এটা ওয়ার্ড নম্বর কত? 6। তো কেন মন্ত্রীর বাড়ির সাইডে তো আপনার বাড়ি? ওই মন্ত্রীর বাড়ির সাইডে। কদমতলার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহরের জারুলতলী গ্রামের বালুছড়াতে দিনের পর দিন মানুষের ভিড় বেড়েই চলেছে। রাজ্য এবং বহির্রাজ্যের অগণিত মানুষ প্রতিদিন দৈব জল খেয়ে রোগমুক্তি লাভের বিশ্বাসে দৈবস্থানে আসছেন। শনিবার সকালে ঊনকোটি জেলা বিজ্ঞান ফোরামের কনভেনার প্রদীপ পাল ঘটনাস্থলে পরিদর্শন করে জল নিয়ে এসে জেলা হাসপাতালে ল্যাবে পাঠান। কৈলাসহরের জারুলতলী গ্রামের বালুছড়াতে দিনের পর দিন মানুষের ভিড় বেড়েই চলছে। রাজ্য এবং বহির্রাজ্যের অগণিত মানুষ প্রতিদিন দৈব জল খেয়ে রোগমুক্তি লাভের বিশ্বাসে দৈব স্থানে আসছেন, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো হেলদোল নেই। স্থানীয়রা ইতিমধ্যে একটি কমিটি তৈরি করেছেন, যার নাম দেওয়া হয়েছে কল্যাণকারী নীর কমিটি। মণিপুরী ভাষায় নীর শব্দের অর্থ জল। শনিবার সকালে ঊনকোটি জেলার বিজ্ঞান ফোরামের কনভেনার প্রদীপ পাল ঘটনাস্থলে পরিদর্শন করে জল নিয়ে এসে জেলা হাসপাতালের ল্যাবে পাঠান। ঊনকোটি জেলা বিজ্ঞান ফোরামের কনভেনার প্রদীপ বিন্দন পাল। আমরা এই খবরটিতে আজ সকালবেলা আমার ঊনকোটি জেলা বিজ্ঞান ফোরামের অন্য 2 সদস্য, মহকুমা বিজ্ঞান ফোরামের কনভেনার রাজমোহন সূত্রধর এবং ঊনকোটি জেলা বিজ্ঞান ফোরামের ট্রেজারার মানস চক্রবর্তী, এই 3 জন মিলে আমরা আজ আসি ওই জায়গাটি দেখার জন্য। এবং আসার সময় আমরা অন্য কোনো চিন্তাধারা নিয়ে আসিনি বা এটার বিরুদ্ধে কিছু বলার জন্য আমরা আসিনি। আমরা যথারীতি একটি বোতল নিয়ে এসেছি এবং এখানে প্রচুর লোক সমাগম, প্রচুর লাইনে গিয়ে দেখার মতো অবস্থা নয়। তো এই এলাকাতে যেহেতু আমার একটু পরিচিতি আছে, যথারীতি আমার কিছু ছাত্ররাও আছে, তাদের ব্যবস্থাপনায় আমরা একে একে ওই জায়গাটি দেখেছি এবং আমি নিবৃত সিনহার সঙ্গেও কথা বলেছি। উনি 3 মাস আগে স্বপ্ন দেখেছেন, মহাদেব নাকি স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নে ওই জায়গাটির সন্ধান পেয়েছেন। এর আগে এই জায়গা সম্বন্ধে উনি জানতেন না। তো ওই জায়গা থেকে যে জল বের হয়, উনি নিজে গ্যাস্ট্রিকের রুগী ছিলেন, তার এই জল খাওয়ার পর 3 দিন পর ওনার অসুখটা সেরে যায়। গ্যাস্ট্রিক হয়েছে। উনি বললেন আমি অনেক ঔষধ খেয়েছি, কোনো ওষুধই আমার আর কাজ করেনি, এই জল খেয়েই আমার অসুখ সেরে গেছে। আর কোনো অসুখ কমে কি না জিজ্ঞেস করাতে উনি বললেন না, শুধু গ্যাস্ট্রিকের জন্যই আমি খেয়েছি, আর কোনো অসুখ কমে কিনা আমার জানা নেই। তো এখানে অনেক দিন ধরেই অর্থাৎ 24-25 তারিখ থেকেই লোক সমাগম হচ্ছে এবং প্রতিদিনই লোক সমাগমের সংখ্যা বাড়ছে। উনি টাকা নেন না বা টাকা চান না, তবে ওই জায়গার পাশে একটি এই ইয়ের মতো এই শেড ঘরের মতো করা হয়েছে লাল কাপড় দিয়ে। এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয় এবং অনেকে ভক্তি দিয়ে ওই জায়গাতে নিজের ইচ্ছায় প্রণামী দিয়ে দেয়। এই প্রণামী 10 টাকা 5 টাকা করে উঠে বা যে যার যত ইচ্ছা দেয়। 24 তারিখ থেকে 28 তারিখ অবধি যে প্রণামী উঠেছে সেই প্রণামীর মধ্যে প্রায় 7,000 টাকা উঠেছে। এই 7,000 টাকা থেকে তারা কিছু বাস বা কিনে এখানে একটা ব্যারিকেড বা শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা করেছে এবং ভলান্টিয়ারদের জন্য এটা ড্রেস করে দিয়েছে। এটা মানুষের বিশ্বাস, এটার কোনো সায়েন্টিফিক কিছু নেই, কারণ জল নিচে থেকে উঠতেই পারে এবং এই জল ঠান্ডা থাকে। ঠান্ডা জল ভোরবেলা খেলে স্বাভাবিক কিছুটা স্বস্তিও আসে। এই শুধু বিশ্বাসের উপর ভর করেই মানুষ চলছে। এই হচ্ছে এখানের মূল ব্যাপার। আমি এই ব্যাপার নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব এবং ডাক্তারদের সঙ্গেও আমি যোগাযোগ করব এবং যোগাযোগ করে আমরা এইগুলি নিয়ে একটি বিস্তৃত অনুষ্ঠানও করব, যাতে এটার প্রচার অ্যাওয়ারনেস প্রচার করা যায়। জারুলতলী এলাকা পুরোপুরি উৎসব মুখর, বিভিন্ন প্রান্তের মানুষের আনাগোনা। নতুন কমিটির সভাপতি জগদ্দীশ সিনহা বলেন, এইখানে কি আপনাদের মন্দির করার কোনো পরিকল্পনা আছে? দেখুন, এই যে জলটা, এটাকে আমরা কমিটি নাম দিয়েছি কল্যাণকারী নীর।
আমরা কমিটিটার নামও দিয়েছি কল্যাণকারী নীর কমিটি। এই নীর অর্থাৎ জল, এই জলটা মানুষের কল্যাণ করছে। যারা খেয়ে যাচ্ছে আমরা প্রত্যেককে জিজ্ঞেস করছি, আমরা যতজনকে জিজ্ঞেস করেছি 100 জনের মধ্যে 100 জনেই আমাদের পজিটিভ রেজাল্ট জানিয়েছেন। এখন এটা কতদিন চলতে থাকবে? এটা কি স্থায়ীভাবে এই জলটা কি মানুষের উপকার করবে, না কিছুদিন পরে এটার ক্রিয়াটা নিঃশেষিত হয়ে যাবে, এই ভিড়টা থেমে যাবে? এটা অনেক জঙ্গলের ভিতরে, এখানে একটা স্থায়ী মন্দির করতে হলে অনেক কিছু সমস্যা আছে। ভবিষ্যতে যদি এখানে লোক সমাগম না হয়, না আছে, তাহলে সেই মন্দিরটির দেখাশোনা কে করবে? এখানে একটা আশ্রম স্থাপিত হলে সেটার একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা করতে হবে। আমরা কিছুদিন অপেক্ষা করছি, আমরা দেখছি যে এটা কিভাবে স্থায়ী হয় কিনা। যদি হয় তাহলে আমাদের পরিকল্পনা আছে এখানে একটা প্রতিষ্ঠান করার জন্য, একটা মন্দির করার জন্য, সেটা আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে। সব ধরনের রুগী আছে, প্যারালাইসিসের রুগী আছে, পেটের অসুখের রুগী আসছে এবং প্রেশারের রুগী আছে, এরকম বিভিন্ন ধরনের রুগীদেরই আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে এই ধরনের কি তথ্য আছে যে এখন পর্যন্ত প্রেশার, প্যারালাইসিস এই ধরনের রুগী সুস্থ হয়ে গেছেন? একজন প্যারালাইসিসের রুগী এসেছিলেন অনেক দূর থেকে। ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, কৃষ্ণমণি সিনহা যার নাম, সে যখন 3 দিনের দিন আমরা তাকে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন আমি অনেকটা সুস্থ বোধ করছি, যদিও সম্পূর্ণ সুস্থ নয়, তবু অনেকটা, আমি আগে হাঁটতে পারতাম না, এখন হাঁটতে পারছি, অনেকটা সুস্থ বোধ করছি, এরকম আমরা খবর পেয়েছি। এবং ধর্মনগর রামনগরের এক বৃদ্ধ মহিলা এসেছিলেন, উনি চোখের সমস্যা ছিল, উনি এসে জল খাওয়ার পরে তার চোখের দৃষ্টিশক্তিটা বেশ কিছুটা উন্নতি হয়েছে এবং সে দেখতে শুরু করেছে। সেই খবরটায় খুশি হয়ে ওনার ছেলে, আরেক ভদ্রমহিলা শিক্ষিকা, ওনাকে বলেছেন যে মাসি আপনি যান, সেখানে আমার মা তো এখন দিব্যি দেখতে পাচ্ছে, আমরা খুবই আনন্দিত, আপনি গেলে ওই জলটা খেলে হয়তো আপনি সুস্থ হয়ে যাবেন। এই কথাটা ওই নিরুপমা সিনহা, সেই শিক্ষিকা, এখানে এসে আমার সঙ্গে সেটা শেয়ার করে গেছেন। আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে দৈবস্থানে আগত মানুষজনের প্রতিক্রিয়া শুনুন এবার। আপনি কয়টার সময় আছেন এখানে? আমি 6:30টার সময় আছি। কি কারণে আছেন এখানে? আমি লোকমুখে শুনছি এখানে মানে স্বপ্ন প্রদত্ত মানে মাটির তলা থেকে এখানে জল উঠছে, ওই জল পান করে বলে মানুষের অনেক দুরারোগ্য রোগ আরোগ্য হচ্ছে। এই বিশ্বাস নিয়ে আমিও আজকে নিয়ে 3 দিন এখানে এসেছি। দেখা যাক কমছে। আমি 2 দিন জল পান করে আমি কিছুটা টের পেয়েছি যে আমার যে সমস্যাটা ছিল ওই সমস্যাটার কিছুটা পরিবর্তন হয়েছে। এখানে 3 দিন জল পান করতে হয়, আজকে আমার 3 দিন হবে। দেখা যাক, মনের বিশ্বাস আর মহাদেব বাবার আশীর্বাদে সামনে কি হয়। আজকে এসে কয়টার সময় আছেন? আজকে সকালে 4:30। কি কারণে আইছেন এখানে? ও আমার ভাগনার বউ একটা আইছিল এখানে, 3 দিন আইছে, হ্যাঁ সুগারের রুগী আর কি। তো এইখান থেকে মানে 3 দিন হওয়ার পরে জল মানে খাইছে বাবার এখান থেকে, খাওয়ার পরে হ্যাঁ এখন সুগারের ওষুধ খাই না, কমছে তো। হ্যাঁ, আপনি কি এটা মানেন? আপনি ওইটা মানিয়ে তো আছে। আমার যে ভাগনার বউটা তো সুগারের ওষুধ হামেশাই খাই যায়, মানে এইখানে 3 দিন হওয়ার পর থেকে হ্যাঁ সুগারের ওষুধ মাটি আমি সাইডা দিয়েছি কইছে। তো এটা শুনিয়া আমিও মানে অসুস্থ মানুষ। আপনি খাইছেন ওষুধ? আমিও অসুস্থ মানুষ। জলটা খাইছেন? খাইছি আজকে। হ্যাঁ তো সুগারের ওষুধ পুরো সাইডা দিয়েছি কই। হ্যাঁ আইছে আজকে 10 দিনের মতো হয়েছে। 10 দিনের মতো। স্যার আপনি কই থেকে আইছেন? আমি কৈলাসহরি। এখানে কি লেগে আইছেন? মানে তো শিবের যে জলটা, কুণ্ডের জলটা, এখানে গ্যাস্ট্রিক এটা শুনছি। যে ছেলেটা হয়েছিল সেটা তো মরার উপক্রম, সে সুডা খাইত, সবসময় সুডা খাইত। সমস্ত ভারতের বিভিন্ন জায়গায় ডাক্তারি চিকিৎসাতে গেছিল, কিন্তু হয়েছে না। আবার ব্যাক করে আইছে বাড়িতে, তখন স্বপ্নে দেখাইছে তুমি অমুক জায়গাতে দেখো আমি আসি, তুমি এখানে জলটা খাও। খাইয়া দেখি এই ছেলেটা ভালো হয়েছে,
ভালো হওয়ার পরে বন্ধু বান্ধব বাড়িতে পরিবার তাদের সাথে আলাপ আলোচনা হওয়ার পরে এই জায়গায় এই অবস্থা, শিবের কুণ্ড একটা বাইরেছে, জল বাইরেছে, পরিষ্কার পরিচ্ছন্ন এই জলটা খাইছি, খাওয়ার পরে আমার সমস্ত শরীরে ব্যথা বেদনা গ্যাস ইত্যাদি ইত্যাদি ভালো হয়েছে। এখন আমার খাওয়া দাওয়া রুচি আছে, এইরকম অবস্থা। তারপরে আস্তে 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 গ্রামে প্রচার হইল, গ্রামের ছেলে মেয়ে বুড়াবুড়ি এরা শোনার পরে থেকে দেখা যায় এখন চতুর্দিকে ছড়ায় পড়ল। আজকে আমার 2 দিন চলছিল। কয়টার সময় আছেন আজকে? আমি তো 6টায় নামছি, গাড়িতে আইয়া 6টায় নামছি, অটোতে এসেছি। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন নিউজ বাংলার পর্দায়। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। সুন্দর হে সুন্দর হে। ফিরে এলাম বিরতির পর। 29শে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিবস। শনিবার অল ইন্ডিয়া ডিএসওর রাজ্য কমিটির উদ্যোগে রাজধানীর অরিয়েন্ট চৌমুহনীতে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রয়াত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। 29শে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিবস। 1891 সালের 29শে জুলাই 70 বছর বয়সে মৃত্যু হয় 19বিংশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তারপর থেকে প্রতি বছর অল ইন্ডিয়া ডিএসওর উদ্যোগে দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। শনিবার অল ইন্ডিয়া ডিএসওর রাজ্য কমিটির উদ্যোগে রাজধানী অরিয়েন্ট চৌমুহনীতে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রয়াত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। আমরা আজকে অল ইন্ডিয়া ডিএসও ছাত্র সংগঠনের উদ্যোগে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে 126তম মৃত্যুবার্ষিকী আমরা এখানে পালন করছি। আপনারা জানেন যে বিদ্যাসাগর ভারতবর্ষের এই শুধু ভাষা ডেভেলপমেন্টের ক্ষেত্রেই সাহায্য করেননি, উনি একজন সংস্কারকও ছিলেন। এবং বিদ্যাসাগরেই ওই সময়ে, যেই সময় ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করেছিল, সেই সময় অত্যন্ত তেজের সহিত, অত্যন্ত ধীরতার সহিত এই সমাজের কুসংস্কার দূরীকরণে বিশেষ ভূমিকা, স্ত্রী শিক্ষা এবং বাল্য বিবাহ, বিধবা বিবাহ, বাল্যবিবাহ বন্ধ করা, বিধবা বিবাহ প্রচলন করার মতো সংস্কারক কাজগুলি উনি দৃঢ়তার সাথে করেছেন। কিন্তু আজকে দেখুন, ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু বিদ্যাসাগরের মতো এরকম বলিষ্ঠ একজন লোক আজ পর্যন্ত সৃষ্টি হয়নি, যাকে বেস করে সমাজের এই কুসংস্কার কুপমণ্ডলতার বিরুদ্ধে সমাজকে এগিয়ে নিয়ে যাবে। আমরা এই ডিএসও ছাত্র সংগঠন সমস্ত স্তরে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং ছাত্রছাত্রীদের আমরা এই বিদ্যাসাগরকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করার আহ্বান রাখছি। আগরতলার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার সকাল 10টায় শুরু হয় ঊনকোটি জেলা ভিত্তিক বিজেপির কার্যকারিণী বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সম্পাদক যাদবলাল নাথ, বিজেপি নেতা অরুণ সাহা সহ অন্যান্যরা। শনিবার সকাল 10টায় শুরু হয় ঊনকোটি জেলা ভিত্তিক বিজেপির কার্যকারিণী বৈঠক। এদিনের বৈঠক কৈলাসহরের গোবিন্দপুর ভগৎ সিং হলে অনুষ্ঠিত হয়। বৈঠক চলে বিকেল 5টা পর্যন্ত। বৈঠকের উদ্বোধন করেন বিজেপির ঊনকোটি জেলার প্রভারী তথা বিজেপির রাজ্য কমিটির সম্পাদক যাদবলাল নাথ। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির নেতা অরুণ সাহা, রঞ্জন সিনহা, ভগবান দাস সহ অন্যান্যরা। ঊনকোটি জেলা ভিত্তিক এই কার্যকারিণী বৈঠকে জেলা কমিটির অধীন সমস্ত মণ্ডল কমিটির শাখা সংগঠনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বৈঠক চলাকালীন সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে যাদবলাল নাথ বলেন, আমাদের যে এই সভাটা হচ্ছে আমাদের জেলা কার্যকারিণী বৈঠক, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির আজকে এই সভা। এই সভাতে আমাদের জেলার সমস্ত পদাধিকারীগণ
মণ্ডলের সভাপতি, সাধারণ সম্পাদকগণ এবং আমাদের 7টা মোর্চা আছে, সেই 7টি মোর্চা সভাপতি এবং সভানেত্রী এবং সাধারণ সম্পাদিকাগণ। মূল বিষয় হচ্ছে যে 2018 সালে আমাদের যে লড়াইটা, ত্রিপুরার যে পরিবর্তনের জন্য যে লড়াই, এই লড়াইকে আরও গতিশীল করবার জন্যে এবং এই লড়াইকে যোগ্য নেতৃত্ব দিতে গিয়ে আমাদের কার্যকর্তাদের মানসিকভাবে এবং সাংগঠনিকভাবে প্রস্তুতির জন্য আমাদের এই বিভিন্ন পর্যায়ের সভা হয়ে থাকে এবং আগামী দিনে মণ্ডল এবং মণ্ডলের নিচে আছে আমাদের শক্তি কমিটির নিচে আছে আমাদের প্রাথমিক কমিটি এবং সর্বশেষ যে কমিটি সেটা হচ্ছে আমাদের বুথ কমিটিকে আমরা শক্তিশালী করতে চাই। আমাদের এই মুহূর্তে আমরা বলছি যে শক্তিশালী বুথ, শক্তিশালী বিজেপি এবং ভোট জিত এবং এখন হচ্ছে আমাদের যে আপনা ভোট মজবুত ভোট, অর্থাৎ প্রত্যেকটা বুথ হবে আমাদের খুব মজবুত। আমি আমার বুথকে মজবুত করব, রঞ্জনদার বুথকে মজবুত করবে, অরুণদার বুথকে মজবুত করবে, সীমাদির বুথকে মজবুত করবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটি স্তরের কার্যকর্তা যার নিজ বুথ। ত্রিপুরা রাজ্যে 3170টা বুথ আছে। আমি বলবো আমার বুথ সবচেয়ে বেশি শক্তিশালী। এরকম কম্পিটিশন দিয়ে, প্রতিযোগিতা দিয়ে আমরা বুথকে আমরা শক্তিশালী করতে চাই এবং ত্রিপুরা রাজ্যে যে ভ্রষ্টাচার চলছে, দুর্নীতি চলছে, বামফ্রন্ট সরকারের দীর্ঘ যে 34 বছর তো তারা শেষ করেছে, 35 বছর 2018 ফেব্রুয়ারিতে তাদের শেষ হবে। এই 35টি বছরে ত্রিপুরা রাজ্যের মানুষের সার্বিক দিক দিয়ে শুধু অর্থনৈতিকভাবে মানুষ পিছিয়ে যায়নি। যারা আপনারা মিডিয়ার বন্ধুরা আছেন, আপনারা জানেন আজকে সংবাদপত্র বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, আজকে তারাও কিন্তু আক্রান্ত। আপনারা জানেন ধর্মনগরের চন্দ্রপুরের ঘটনা যে একটি। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অনিমেষ ঘোষ। শুক্রবার মধ্যরাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। তার বয়স হয়েছিল 70 বছর। প্রসঙ্গত, প্রয়াত অনিমেষ ঘোষ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অনিমেষ ঘোষ। শুক্রবার মধ্যরাতে 70 বছর বয়সে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। প্রয়াত অনিমেষ ঘোষ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। শনিবার প্রয়াত অনিমেষ ঘোষের মৃতদেহ নিয়ে আসা হয় রাজধানীর IMA হাউসে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। উপস্থিত সকলে প্রয়াত অনিমেষ ঘোষকে শেষ শ্রদ্ধা জানান। ডক্টর প্রদীপ ভৌমিক প্রয়াত অনিমেষ ঘোষের জীবনী সম্পর্কে বলতে গিয়ে বলেন, প্রয়াত অনিমেষ ঘোষ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উজ্জ্বল নক্ষত্র ছিলেন। সবার প্রিয় ডক্টর অনিমেষ ঘোষ, অনিমেষ দা কাল রাত 1:15 আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। ওনার সাডেন হার্ট অ্যাটাক হয়েছিল। উনি রাত্রির অবধি খুবই সুস্থ ছিলেন। কালকে বিকেলেও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। রাত্রিরে হঠাৎ অসুস্থ হয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই ওনার মৃত্যু হয়। ওনাকে হাসপাতালে নেওয়ারও সুযোগ হয়নি। ডক্টর অনিমেষ ঘোষ ব্যক্তিগত জীবনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে প্রায় গত 4-5 দশক ধরে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ওনার মৃত্যু রাজ্যের স্বাস্থ্য পরিষেবার এক বিরাট ক্ষতি, একটা নক্ষত্র পতন। কারণ উনি ছিলেন বিভিন্ন প্রজন্মের মধ্যে একজন সূত্রধর। উনি ওনার সিনিয়রদের সঙ্গে যেমন খুবই ওতপ্রোতভাবে মিশতে পারতেন, তেমনি অত্যন্ত যারা জুনিয়র তাদের সঙ্গে ওনার সম্পর্ক ছিল খুবই হৃদ্যতা। আগরতলার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার TSR এর পঞ্চম বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেবনাথ, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তরুণ চক্রবর্তী, অমরপুর প্রেস ক্লাবের সভাপতি মুসলিম আহমেদ প্রমুখ। এদিনের শিবির থেকে মোট 63 ইউনিট রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেন TSR এর পঞ্চম বাহিনীর কর্তৃপক্ষ। দেশ রক্ষার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সর্বদাই নিয়োজিত TSR এর পঞ্চম বাহিনী মানুষকে নিরাপত্তা দানের পাশাপাশি জীবন দান সমতুল্য কর্মযজ্ঞের অঙ্গ হিসাবে শনিবার ডুলুমাস্থিত TSR পঞ্চম বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিধায়ক পরিমল দেবনাথ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বিশিষ্ট নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তরুণ চক্রবর্তী, অমরপুর প্রেস ক্লাবের সভাপতি মুসলিম আহমেদ, সম্পাদক প্রাণময় সাহা, বাহিনীর প্রধান অনুপ কুমার দাস, সহকারী প্রধান প্রসূন কুমার চাকমা প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বাহিনীর এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আমরা লক্ষ্য করেছি বছরে 4 বার তারা যেভাবে খুব সুশৃঙ্খলতার সাথে এই রক্তের যোগান তারা দিচ্ছেন, তার জন্য পঞ্চম বাহিনীর কমান্ডেন্ট, আধিকারিক এবং বীর জওয়ানদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে এখানে আলোচনাও হয়েছে যে পৃথিবীতে সবচেয়ে যদি বড় দান থাকে এটা হচ্ছে রক্তদান, যার মধ্য দিয়ে একটা মানুষের জীবন ফিরে পাওয়া যায়। এই কাজটাই আমাদের সারা রাজ্যের মানুষ যেমন করছেন, তার সাথে আমাদের বীর জওয়ান, এই পঞ্চম বাহিনীর জওয়ানরাও আজকে সেই কাজ করছে। এদিনের এই রক্তদান শিবির থেকে মোট 63 ইউনিট রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেন টিএসআর এর পঞ্চম বাহিনীর কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বাহিনীর জওয়ানদের উপস্থিত ছিল লক্ষণীয়। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আবারও সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন নিউজ বাংলায়। বিশ্ববিখ্যাত নাম্বার 1 হিরো টু হুইলারের সব মডেল নিয়ে এলো ইউনিক অটোমোবাইল, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার। নিয়ে যান আপনার পছন্দের যে কোনো মডেলের হিরো বাইক কিংবা স্কুটার। সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইজি ফিনান্সের সুবর্ণ সুযোগ। তাছাড়াও রয়েছে আপনার প্রিয় বাইকটির সুনিপুণ দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমাদের শোরুমে কল করতে ডায়াল করুন 0382234594 অথবা 9774948473 নম্বরে, এবং আমাদের সার্ভিসিং সেন্টারে কল করতে ডায়াল করুন 232048 নম্বরে। ইউনিক অটোমোবাইল, আপনার চলার সঙ্গী। ফিরে এলাম বিরতির পর। মিশন 2018কে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। আগামী 3 মাসের মধ্যে বুথ কমিটি গঠনের কাজ সম্পন্ন করে সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপবে বিজেপি। দলের কার্যকারিণী বৈঠকে এমনটাই বলেন পশ্চিম জেলার শহরাঞ্চল কমিটির সভাপতি মানিক দাস। মিশন 2018কে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। আগামী 3 মাসের মধ্যে বুথ কমিটি গঠনের কাজ সম্পন্ন করে সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপাবে বিজেপি। দলের পশ্চিম জেলার শহরাঞ্চল কমিটির সভাপতি মানিক দাস এমনটাই বলেন কার্যকারিণী বৈঠকে। শনিবার শহীদ ভগৎ সিং যুব আবাসে হয় এই বৈঠক। এদিনের বৈঠকে পশ্চিম জেলা শহরাঞ্চল কমিটির কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন মানিক দাস সহ অন্যান্য পদাধিকারীরা। বৈঠকে পশ্চিম জেলা শহরাঞ্চল কমিটির বিগত দিনের কাজকর্মের পাশাপাশি আগামী দিনের রণকৌশল নিয়ে আলোচনা করা হয়। হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্র থেকে শুরু করে মণ্ডল পর্যন্ত প্রতি 3 মাস পরে করে সাংগঠনিক ব্যাপারে যা কার্যক্রম হয় এটার প্রতিবেদন পেশ করতে হয়। সেই জন্য কিছুদিন আগে আমাদের রাজ্য কমিটিতে হয়েছে 2 দিনের কার্যক্রম। 7 দিন পরেই আমাদের ডিস্ট্রিক্ট হয়, ডিস্ট্রিক্টের পরে 7 দিন পরে মণ্ডল হয়। তো আমাদের ডিস্ট্রিক্ট আজকে 6 দিনের দিনে আমরা করছি। আমাদেরও এই আমাদের অন্তর্গত মণ্ডল আছে, মণ্ডলে কি কি কাজ করেছে 3 মাস, এই 3 মাসের প্রতিবেদন আজকে এখানে পেশ করি। সেই জন্য আমরা প্রতি 3 মাস পর পরেই আমাদের এই প্রতিবেদন পেশ করতে হয় যা যা কাজ করা হচ্ছে সেই জন্য। আর বিশেষ করে এখন আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা কোমরে গামছা বেঁধে নেমেছি মাঠে। আমাদের বুথ কমিটি তৈরি করতে হচ্ছে, বুথ কমিটি কতগুলো অ্যাডভান্স হচ্ছে, সেই জন্য আমরা 3 মাসের ভিতরে বুথ কমিটি যা আছে কমপ্লিট করে আমরা এই ময়দানে নামতে হবে। বৈঠকে একদিনই? হ্যাঁ, তাহলে আজকে একদিনের বৈঠক আজকে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর সঙ্গ ত্যাগ করে উত্তম দাস, বিশ্বজিৎ সাহা, সেন্টু পোদ্দার, নিধিশ দেববর্মা সহ আরো 1 ভোটার বিজেপি দলে যোগদান করেন। এরা প্রত্যেকেই ডিওয়াইএফআই এর বিভিন্ন পদে ছিলেন বলে দাবি বিজেপির। শনিবার সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর সঙ্গ ত্যাগ করে উত্তম দাস, বিশ্বজিৎ সাহা, সেন্টু পোদ্দার, নিধিশ দেববর্মা সহ আরো 1 ভোটার বিজেপি দলে যোগদান করে। এরা প্রত্যেকেই ডিওয়াইএফআই এর বিভিন্ন পদে ছিল বলে দাবি বিজেপির।
প্রদেশ কার্যালয় নবগতদের দলে বরণ করে নেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র অরুণ কান্তি ভৌমিক সহ অন্যান্যরা। বিপ্লব বাবু জানান, আগামী কয়েক মাসের মধ্যে সিপিআইএম এ বড়সড় ভাঙন দেখা দেবে। আজকে সিপিআইএম থেকে বিশিষ্ট ব্যবসায়িক শিবজিৎ কুমার পাল আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিকাশমুখী সরকার চলছে তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করে এবং ত্রিপুরা মুক্তির জন্য যাতে আগামী দিনে আরও শক্তিশালী বিজেপি সংগঠন করা যায় সেই লক্ষ্যে দীর্ঘদিনের আমার এই বন্ধুরা সিপিআইএমের পার্টিতে দীর্ঘদিন কাজ করেছে, কিন্তু অন্তত এই পার্টিটা দ্বারা যে ত্রিপুরার উন্নতি বা ডেভেলপমেন্ট হবে না সেই সিদ্ধান্তে এরা পৌঁছে গেছে। আর তার জন্য আজকে ডিএফ ছেড়ে পার্টি মেম্বারশিপ ছেড়ে আজকে সিপিএম থেকে ওরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আমি এদেরকে স্বাগত জানাই। আমি আশা করি ঠিক এইভাবে যেটা সারা ত্রিপুরার যে ক্রমাগত জনঢল চলছে এইভাবে আমি আশাও করেছিলাম যে আগামী 2 মাসের মধ্যে সিপিআইএম থেকে বড় সংখ্যায় প্রধান, উপপ্রধান, পার্টি মেম্বার সব পার্টিতে আমাদের ভারতীয় জনতা পার্টিতে আসবে। কারণ এদেরও একটা লক্ষ্য, কারণ করাপশন সিপিএম পার্টির মধ্যে সবাই করাপশন করে বা সবাই করাপ্টেড এমন কোনো বিষয় না, একটা মাত্রায় কিছু। দাদা আগরতলার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম এই পর্যন্ত। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। खत्म हो गया, सब खत्म हो गया। और घर यहाँ पर टूटे हुए हैं। ज्यादा नेतागिरी कर रहे हो।